রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলায় কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ লেখকদের নিয়ে গুরুত্বপূর্ণ বই নিয়ে আলাপ করি। আমার সাথে এখন আছেন ডক্টর ফাল্গুনী তানিয়া, তিনি মূলত একজন গবেষক। তানিয়া, তোমার নতুন বই কি মেলায়? এবার মেলাতে আমার 3টা বই আসছে। তার ভিতরে একেবারেই শিশুতোষ একটা বই আছে, হারিয়ে গেল বানর ছানার মা। আরেকটা বই আসছে শিশু কিশোর উভয়ের জন্যই বলা যায়, সেটা হচ্ছে তুমি সবার সেরা। আর একেবারেই গবেষণাধর্মী বই যেটা, সেটা হচ্ছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে আসছে, পাঠ ও পর্যবেক্ষণে বাংলাদেশের সাহিত্য। বাংলাদেশের নারী লেখকদের উপন্যাস এবং নারী চরিত্রের স্বরূপ, এটা নিয়ে তোমার পিএইচডি গবেষণা ছিল। এবং হিমু এবং আমরা যে বইটা, আমাদের হুমায়ুন আহমেদের কালজয়ী চরিত্রকে নিয়ে তোমার কাজ ছিল। তো গবেষণাটাকে বেছে নেওয়া কেন? গবেষণাটাকে বেছে নেওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই ক্ষেত্রটা আমি পছন্দ করি। আরও একটি বিষয় যে আমি আসলে যে বিষয়গুলো ভাবছি সেটা পাঠককে জানাতে চাই। অর্থাৎ আমার নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি আছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি কিছু বিষয়কে অনুসন্ধান করি। তো এই অনুসন্ধানের ফলাফলটা আসলে কি, সেটা আমি বিভিন্নভাবে খুঁজে ফিরে তারপর যখন আমার মনে হয় যে হ্যাঁ, এটা আসলে খুব নতুন কিছু যেটা সবার জানা উচিত, তখন আমি চিন্তা করি আমি একটা প্রবন্ধ লিখি, কিংবা এই প্রবন্ধটাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার চিন্তা করি। তো এই কাজটা আমার মনে হয় যে খুব কঠিন একটা বিষয়, সবাই এই পথটা আসলে বেছে নেয় না, সে কারণেই আমি বেছে নিই। সবচেয়ে কঠিন পথ, মানে এই কঠিন পথে যাওয়ার জন্য যে সাহিত্যের প্রতি যে প্রেম দরকার হয়, ভালোবাসা দরকার হয়, তার সাথে যাপন দরকার হয়, তাই না? সেই যাপনটা শুরু হলো কিভাবে? সাহিত্যের প্রেমে তুমি কিভাবে পড়লা, এটা যদি আগে একটু বলো। এটা আমি সত্যিকার অর্থে যে আমি একেবারে ক্লাস 6 থেকে প্রচুর পরিমাণে বই পড়তাম। অর্থাৎ আমি বলতে গেলে একটা মুড়ির ঠোঙাতে কি লেখা আছে সেটাও পড়তাম। তো এই যে পড়া, এবং একটা সময় আমি একটা খাতাও তৈরি করেছি যে আমি এই মাসে এতগুলো বই পড়েছি। তো প্রচুর পরিমাণে পড়তে একটা সময় আমি দেখলাম যে হ্যাঁ, আমি ভর্তি পরীক্ষা দিচ্ছি। ভর্তি পরীক্ষাতে আমি কিন্তু বিজ্ঞানের বিষয়ে ভালো ছিলাম, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জেনেটিক্সেও চান্স পেয়ে গেলাম। কিন্তু বাংলাতে আমি মেধা তালিকায় চলে আসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো তখন আমার মনে হলো যে আমার আসলে এটাই পথ, আমি ভালো করব এই পথটাতে গেলেই। তখনই আমি আসলে বাংলা বিভাগে পড়ালেখা শুরু করলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং তারপর থেকে আমার ভিতরে এই জিনিসগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকলো। সেটা আমার বিশ্ববিদ্যালয়টাকে আমি বলবো যে আমার গবেষক জন্ম আমার বিশ্ববিদ্যালয়। এই যে কাজ করা একটা বিদ্যায়তনিক পরিবেশ, এবং সেই সময় আমি জানি যে জাহাঙ্গীরনগরের সাংস্কৃতিক যে অঙ্গন, সেটার সাথেও তুমি খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিলা। সব কিছু মিলে এই সময়টাই কি তোমাকে গড়ে দিল? আসলে সেখানকার কি কি উপাদান তোমাকে গড়ে দিল? আমি সেটা বলছি যে আমার বিশ্ববিদ্যালয় জীবনটাই আমাকে গড়ে দিয়েছে, এবং এখানে কতগুলো মানুষের সান্নিধ্য আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। তার ভিতরে অবশ্যই আমাদের অধ্যাপক খালেদ হোসাইন, তার ভিতরে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমাদের ইংরেজি বিভাগের আহমেদ রেজা, এবং আমার কিছু আমি যখন জাহাঙ্গীরনগরের একমাত্র আবৃত্তি সংগঠন ধ্বনিতে যাই, সেখানে আসলে আমরা কিছু নির্দিষ্ট প্রোডাকশন করি। সেই প্রযোজনাগুলোও আসলে আমার চিন্তাভাবনা, আমার সব কিছুকে বদলে দিয়েছিল। তো এই সব কিছু মিলেই আমার ভিতরে এই গবেষক সত্তাটা তৈরি হয়েছে, এবং আমি সবসময় স্বীকার করি যে আমার বিশ্ববিদ্যালয় জন্মটাই হচ্ছে গবেষক জন্মের একটা আসল জায়গা। মানে এই যে গবেষণা করতে গিয়ে একজন, তুমি অবশ্যই খুবই নারীবাদী গবেষক, এবং নারী চরিত্র নিয়েও তোমার গবেষণা রয়েছে। গবেষণা করতে গিয়ে কি কি সমস্যার মুখে আসলে পড়ো? গবেষণা করতে গিয়ে বহুবিধ সমস্যার সম্মুখীন হয়েছি। যখন আমি আমার পিএইচডি গবেষণাটা করেছি, সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে হ্যাঁ, আমি কোন কোন নারী লেখককে বেছে নিলাম এবং কাদেরকে বেছে নিলাম, এই বেছে নেওয়াটা থেকেই যে অনেক ধরনের সমস্যা আমার শুরু হয়ে যায়। যে আমি কেন তসলিমা নাসরিনকে বেছে নিলাম, সে তো একজন লেখকই না, অনেকের ভাষ্য মতে। তো আমি এটা বিনয় সহকারে বলেছি যে হ্যাঁ, আসলে আমার যে বিষয়, আমি যে দৃষ্টিকোণ থেকে দেখতে চাচ্ছি, সেখানে তার অনেক উপাদান আছে, আমি এই জন্য তাকে বেছে নিয়েছি। তো এরপরে আমি রেহনুমা আপার কাছেও যাই, যে আমার প্রথম সেমিনারটা হওয়ার আগে তার কাছে আসলে কিছু বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করি। তো তখন উনি আমাকে অনেক সান্ত্বনা দেন যে আসলে এই ধরনের
কাজ করতে গেলে আমাদেরকে অনেক কিছুর মুখোমুখি হতে হবে, সেগুলোকে আমি আসলে কিভাবে দৃঢ়চিত্তে মোকাবেলা করতে পারবো। তো ওনার ওই কথাগুলো আসলে আমাকে সবসময় প্রভাবিত করেছে। মানে গবেষণা তো আসলে নন ফিকশন, তুমি তো ছোট গল্প লেখো, নানা জায়গায় তোমার গল্প প্রকাশিত হয়েছে। ফিকশন আর নন ফিকশনের মধ্যে লেখক হিসেবে কি পার্থক্য আসলে তুমি দেখো? ফিকশন নন ফিকশন কোনো কিছুই আমার কাছে ওইভাবে মানে, কিংবা আমি বলি যে সবগুলো শিশু সাহিত্য নিয়েই যদি বলি, আমার কাছে মনে হয় যে এটা ব্যক্তির এক এক ব্যক্তির অনেকগুলো চরিত্রের অভিনয়। তো যখন আমি যেই চরিত্র অভিনয় করছি আমি সেটার ভিতরেই ঢুকে যাই। সুতরাং এটা আসলে কোনোভাবে বলা যায় না যে আমার একটা আরেকটাকে প্রভাবিত করে বা আচ্ছন্ন করে। আমার যখন আমি যেই মাধ্যমটাকে মনে করি এটা আমার এখনকার মনোভাব প্রকাশের উপযুক্ত, আমি সেই মাধ্যমটাই বেছে নিয়েছি। যখন তুমি কোনো একটা লেখা চূড়ান্ত করো, সেটা গবেষণা প্রবন্ধ হতে পারে, গল্প হতে পারে, নিজেকে সন্তুষ্ট করার কি কি উপাদান সেখানে থাকে? কখন তুমি সন্তুষ্ট হও আসলে একটা লেখা নিয়ে? লেখা নিয়ে আমি খুব সন্তুষ্ট হয়েছি এটা কখনোই বলতে পারবো না। এ পর্যন্ত কখনো আমার মনে হয়নি যে হ্যাঁ এটাই চূড়ান্ত কিংবা এটাতে আমি সন্তুষ্ট। এ পর্যন্ত কোনো লেখা লিখে আমার এরকম মনে হয়নি। হ্যাঁ, আমার মনে হয়েছে যে 70 বা 80% ভালো যদি আমি লিখি সেটাতে একটা আত্মসন্তুষ্টি আসে, কিন্তু কখনোই সেটা শতকরা 100% হওয়া সম্ভব না, বিশেষ করে গবেষণাতে একেবারেই সম্ভব না। মানে ফলে প্রকাশের জন্য যখন প্রস্তুত করো কোনো কিছু, তখন তুমি নিজেকে বোঝাও কিভাবে, না এই হয়েছে এই পর্যন্ত, এটা ছাড়ি? না, এটা এটা একটা সময় মনে হয় যে না আমি আর এটার মানে এর চেয়ে বেশি সম্ভব না, কিন্তু এমনও না যে আমি ওই জিনিসটা মাথায় রাখি না, আমার মাথায় কিন্তু থাকে। এবং এমনও হয়েছে যে হ্যাঁ 2 বছর পরে হলেও ওটাতে আমি রিরাইট করেছি। যেমন আমার এবার যে বইটা বের হচ্ছে ওখানে একটা লেখা আছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক নিয়ে। এটা আমার বিশ্ববিদ্যালয় জীবনের কনসেপ্ট, কিন্তু আমি লিখেছি কিন্তু এই সময়। ফলে দীর্ঘ সময় ধরে এটা তোমার সাথে দীর্ঘ চলছে। সময় আমার মাথাতে ওই জিনিসগুলো থাকে এবং যখনই এটা সুযোগ আসে যে আরো কিছু সংযুক্ত করার, আরো ভালো করার, সেটা আমি করি। মানে গবেষকরা তো আসলে সেই অর্থে যত বেশি পরিশ্রম করে তত সেলিব্রিটি হয় না, কবিদের মতো কিংবা ধরো উপন্যাসিকদের মতো, কথা সাহিত্যিকদের মতো। কিন্তু এই যে কঠিন পথের যাত্রা, সেটার জন্য নিজেকে প্রেরণা দাও কিভাবে, নিজেকে জাগিয়ে রাখো কিভাবে? এখানে আমি একেবারেই সাধক, এবং যে সাধনা করে, জ্ঞানের সাধনা করে, সে আসলে কখনোই কোনো প্রাপ্তির জন্য করে না, এবং আমি কখনোই অতটা প্রচারমুখীও না। না, সেটা তো বটেই, আমি কখনো না। তারপরেও হতে পারে যে হ্যাঁ আমি এরকম একটা বই বের করছি, এটাকে বিভিন্নভাবে প্রচার করা যায়, বিভিন্ন মানুষের কাছে যাওয়া যায়, বলা যায়, অনেকে অনেক সৌজন্য কপিও দেয়, কিন্তু আমি কখনোই ওই রকম প্রচারমুখী না। আমি চাই যে আমার লেখার একটা নির্দিষ্ট পাঠক যদি গড়ে ওঠে, সেটা যদি 10 জনও হয়, সেটা আমার জন্য যথেষ্ট। দারুণ দারুণ। পাঠকরা যদি তোমার এইবারের যেই গবেষণার বইটা, সেখান থেকে একটা জিনিস মনে রাখতে চাই, কি মনে রাখবে বলে তুমি মনে করো? সেটা আমার বইয়ের নামের ভিতরেই আছে যে হ্যাঁ বাংলাদেশের সাহিত্য আসলে কি, বাংলাদেশের সাহিত্য কখন থেকে শুরু হচ্ছে এবং এটার বৈশিষ্ট্য কি এবং এটার বিশেষত্ব কি, এই জিনিসটা পাঠক খুব ভালোভাবে উপলব্ধি করতে পারে। এবং আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এই অর্থে যে বাংলাদেশের সাহিত্যের একটা চেহারা এখানে পাওয়া যাবে। হ্যাঁ, সেটার একটা উপস্থাপন আছে যে এখানে আসলে বাংলাদেশের সাহিত্য বলতে কি বোঝাচ্ছে, বাংলাদেশের সাহিত্যটা কোন সময় থেকে বাংলাদেশের সাহিত্যটা হয়ে উঠছে। সেখানে কি বাংলাদেশের গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক, কবি সকলেই কি আছেন? গবেষকরা কি আছেন? গবেষকরা ওই অর্থে আছেন যে হ্যাঁ আমি অনেক রেফারেন্স ব্যবহার করেছি, সেই অর্থে অবশ্যই আছেন, কিন্তু এটার অনেকগুলো ভাগ আমি রেখেছি। কবিতা, উপন্যাস, শিশু সাহিত্য এবং অন্যান্য নামে একটা বিভাগ থাকছে। সুতরাং আমি আসলে এই বইয়ের একটা দিক হচ্ছে যে এখানে নাটক নিয়ে কোনো আলোচনা নেই, বাকি সব কিছুই পাঠক একটা স্বাদ পাবেন। মানে পরের সংস্করণের কি নাটক? পরের সংস্করণের শিশুদের মুক্তিযুদ্ধের নাটক বিষয়ে একটি লেখায় সংযুক্ত করার আমার ইচ্ছা আছে। গ্রেট। আমি শিশুদের নিয়ে কথা এলো বলেই আমি আবার শুরু করি। শিশুতোষ যেই বই দুটি বা কিশোরদের জন্য যেই বই দুটি, সেই দুইটা বই নিয়ে যদি একটু বলো আমাদের। এটা আসলে আমি যখন সিসিমপুরের সঙ্গে কাজ করা শুরু করি এবং আমি একটা দীর্ঘ সময় ট্রেনিং নিয়েছিলাম, তখন আমি খেয়াল করলাম যে আমি এবং আরও একটা বিষয় যে আমি বাংলাদেশের 50 বছরের শেষ শিশু সাহিত্য এটার বাংলা একাডেমি একটা গবেষণা বৃত্তি পাই। তো আমি সিসিমপুরের ওই ট্রেনিং এবং এই গবেষণা বৃত্তি দুটো বিষয়কে যখন সংযুক্ত করলাম, তখন আমি দেখলাম যে আমাদের শিশু সাহিত্যের বইগুলো আসলে মানে খুব ভালো মানের কিছু বই যেরকম আছে, সেরকম অধিকাংশ আসলে মানহীন। তো আমার কাছে আগ্রহ হলো যে হ্যাঁ আমি শিশুদের জন্য কিছু লিখবো, এবং এখানে আরও একটা বিষয়, যেহেতু আমি 2 জন শিশুর মা, তো আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ শিশুদের জন্য লেখা খুব জরুরি।
কারণ ওদেরকে গল্প শোনাতে গিয়ে কি তোমার কাছে গল্প ওখানে তো গল্প মানে প্রতিটা দিন আমার মানে 2 বাচ্চাকেই আমার গল্প শুনিয়ে ঘুম পাড়াতে হয়েছে। তার ভিতরে ছোটটাকে তো মাস্ট, মানে গল্প না শুনলে সে ঘুমাবে না। আগে গল্প বলতে হবে, এবং আমি দেখলাম যে হ্যাঁ, গল্প বলতে বেশ ভালো ভালো কিছু গল্প বলে ফেলেছি। মানে এটা আমি নিজেও মুগ্ধ যে আমি কিন্তু গল্প কখনো সে একটা বিষয় দিয়ে দেয়, মা আজকে তুমি কি নিয়ে গল্প শুনবে, আজকে মুরগি কিংবা আজকে হাঁস। তো এই যে গল্প বলতে বলতে আমি নিজেও কিন্তু জানতাম না যে আমি এই গল্পের শেষে কি হবে। তো এভাবে আমি বেশ কিছু ভালো গল্প আমার মনে হয় যে আমি ওকে বলে ফেলেছি, এবং তখন আমার নিজের মনে হয়েছে যে আরে এটা তো বেশ ভালো বলেছি। তো ওখান থেকে আরো কিছু গল্প আসলে ভবিষ্যতেও লেখার সম্ভাবনা আছে, তৈরি হয়েছে। বাহ, অভিনন্দন তানিয়া আপা। আমি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন তোমাকে করতে চাই যে ধরো টাইম মেশিন আছে এবং তুমি পৃথিবীর যে কোনো সময়ে যে কোনো লেখকের সাথে গিয়ে আড্ডা দিতে পারবে, তো একজন লেখকের নাম বলতে হবে, তার সাথে তুমি কি নিয়ে আড্ডা দিবা সেটা বলতে হবে। যদি কোনো রকম কোনো সুযোগ পাই তবে অবশ্যই আমি জীবনানন্দ দাশের সঙ্গে আড্ডা দিব, এবং তাকে নিয়ে আমার যত রকম প্রশ্ন আছে, যে সে মাল্যবাণী হোক কিংবা তার স্ত্রী সম্পর্কিতই হোক, লাবণ্য দেবী সম্পর্কিতই হোক, মানে আমি একদম সব জেনে নিব একটার পর একটা। ওটাই হবে আমার র্যাপিড ফায়ার। ভাই আপনি আমারে বলেন, আমার যে মনের ভিতরে এত প্রশ্ন, আপনি এত রহস্য আবৃত একজন কবি, একজন ঔপন্যাসিক, এত প্রশ্ন রেখে গিয়েছেন, আমি তো তাল পাই না, গবেষণা করতে গিয়ে আসলেই তাল পাই না। আমার কিন্তু ওনাকে নিয়ে একটা গবেষণা আছে, মাল্যবান, ওনার মাল্যবান উপন্যাস এবং বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি। তো আমার মনে হয়েছে জীবনানন্দ দাশের রহস্য আমি কখনো গবেষণা করে সেটার মানে আবিষ্কার করা সম্ভব না আমার পক্ষে। গ্রেট। আমি তার সঙ্গে কথা বলতে চাই। তোমার বইগুলো নিশ্চয়ই পাঠকদের কাছে যাবে, পাঠকরা বাংলাদেশের সাহিত্য নিয়ে একটা বড় ধারণা পাবেন। আসলে একজন গবেষক যে খেটে খুঁটে এটা করেছেন, সেই বইটা পড়লে আপনারা টের পাবেন। ডক্টর ফাল্গুনী তানিয়ার সাথে র্যাপিড ফায়ার রাউন্ডের প্রথম শব্দ উপন্যাস। উপন্যাস পড়তে সবসময় ভালো লাগে। তুমি লিখবা কবে? খুব দ্রুতই লিখবো। ছোট গল্প? ছোট গল্প আসলে কখনোই ছোট না। কবিতা? সবচেয়ে প্রিয় জিনিস। নাটক? নাটক, জীবনটাই তো আমার নাটক। প্রবন্ধ? প্রবন্ধ নিয়েই তো কাজ, ওতেই ডুবে আছি। জীবনী? জীবনী, হ্যাঁ, নারীদের জীবনী নিয়ে একটা কাজ করছি, চলছে এটার কাজ। কল্পবিজ্ঞান? কল্পবিজ্ঞান সবসময় প্রিয় ছিল, যখন থেকে পড়া শুরু করেছি এবং এখনো পড়ি, এবং মনে হয় ভবিষ্যতেও পড়বো। রোমান্স? অবশ্যই আমাদের বঙ্কিমচন্দ্র, তার মতো রোমান্স মনে হয় না যে কেউ লিখতে পারে। ইতিহাস? ইতিহাস অবশ্যই আমার বাংলাদেশের ইতিহাস এবং নির্ভুল ইতিহাস। প্রকাশক? প্রকাশক ভাই রে, এর চাইতে প্যারার কোনো জিনিস নাই রে। সমালোচক? সমালোচক অবশ্যই সবার কাছে বিরক্তির কারণ হলো, আমার কাছে না। সাহিত্য আন্দোলন? সাহিত্য আন্দোলন সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে, এবং এটা আসলে আমাদের সাহিত্যের জন্য প্রয়োজন। সাহিত্যের রাজনীতি? আসলে না থাকাটাই ভালো। প্রেম? প্রেমেই ডুবে আছি। প্রকৃতি? প্রকৃতি আমার চারপাশে সবসময় বিরাজ করে। সঙ্গীত? প্রেম, প্রকৃতি এবং সঙ্গীত, এটাই আমার স্বর্গ। প্রশ্ন? প্রশ্নই তো জীবন। উত্তর? উত্তর মেলে না। পরিবর্তন? পরিবর্তন চাই, কিন্তু আদৌ কি পাবো? সংগ্রাম? সংগ্রাম চলছে, আমাদের সংগ্রাম চলছে। ভালোবাসা? ভালোবাসাহীনতায় বেঁচে আছি ভাই। স্বাধীনতা? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? ফাল্গুনী তানিয়া অবশ্যই একজন গবেষক। প্রেরণা? আমার প্রেরণা আমার সন্তানরা। স্বীকৃতি? আমি নিজেই নিজের স্বীকৃতি দেওয়ার জন্য যথেষ্ট। অনেক ধন্যবাদ তানিয়া আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমার সাথে আলাপ করে আমাদের খুবই ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো, এবং এই অনুষ্ঠানটাই আসলে যারা আছে এটার সঙ্গে, ক্যামেরার নেপথ্যে যারা আছে, ক্যামেরার সামনে যারা আছে, সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠের মুখোমুখিতে আমরা কথা বলছিলাম গবেষক, লেখক, কথা সাহিত্যিক ডক্টর ফাল্গুনী তানিয়ার সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।